পাহাড় ধসে রাঙামাটিতে 6 সেনা সদস্য সহ 14 জনের মৃত্যু। চট্টগ্রাম ও বান্দরবানে প্রাণ গেল আরো 14 জনের। চন্দনাইশে 4 জন, রাঙ্গুনিয়া রানীরহাটে সেখানে আমাদের ফায়ার সার্ভিসে 4 জন উদ্ধার করেছে। রাঙ্গামাটিতে আমাদের 14 জন এবং বান্দরবনে আমরা 6 জন উদ্ধার করতে পেরেছি। সবগুলো উদ্ধার শেষ হওয়ার পরে বলা যাবে জানমালের কতগুলো ক্ষতি হয়েছে। টানা বর্ষণে বিস্তীর্ণ এলাকা প্লাবিত। চট্টগ্রামের সঙ্গে রাঙ্গামাটি বান্দরবনের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। প্রতি বছর প্রাণহানি ঘটলেও পাহাড়ের ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের স্থায়ী পুনর্বাসনে উদ্যোগ নেই। বর্ষা আইলে ঝুঁকিপূর্ণ, তোমরা চলে যাও, ওই স্কুলে যাও, আশ্রয় কেন্দ্রে যাও। সরকার আঙ্গ পুনর্বাসন ঠিক করে দিন, আমরা ঝুঁকিপূর্ণ চাই কি করি, দরকার আছে। পাহাড় ব্যবস্থাপনা একটি কমিটি করা হয়েছে। প্রতিবারই বর্ষা আসলে একটি মিটিং করেন বা 2টি মিটিং করেন, 4 হপ্তাহ খান কিন্তু সিদ্ধান্ত নেন, সেই সিদ্ধান্তগুলি বাস্তবায়িত হয় না। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী এবং আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজধানীতে বৃষ্টি থেমে গেল, এখনো বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা। দুর্ভোগ চরমে, পানিতে ভাসছে চট্টগ্রাম। ব্যবসা বাণিজ্যে স্থবিরতা। নদীতে নির্দিষ্ট স্থানে নির্দেশক না থাকায় অনুমানের উপরই চলছে নৌযান। ঘটছে দুর্ঘটনা, ঈদের সময় ঝুঁকি বাড়ার আশঙ্কা। লঞ্চ মালিকরা দুষছেন বিআইডব্লিউটিএ কে। ঈদে ঘরমুখো মানুষের জন্য চলছে ট্রেনের আগাম টিকিট বিক্রি। 22 জুনের টিকিটের জন্য কমলাপুর রেল স্টেশনে উপচে পড়া ভিড়, ফাঁকা বাস কাউন্টারগুলো। ঈদ সামনে রেখে বেড়েছে জামদানি শাড়ির চাহিদা। ব্যস্ত সময় পার করছেন রূপগঞ্জের তাঁতিরা। ন্যায্য মজুরি না পাওয়ার অভিযোগ। এবং নতুন মূসক আইন বাস্তবায়নের মাত্র 17 দিন বাকি থাকলেও অনলাইনে নিবন্ধনে সাড়া নেই। এফবিসিসিআই বলছে উদ্যোগ যথেষ্ট নয়, আশাবাদী এনবিআর। প্রবল বর্ষণে পাহাড় ধসে রাঙামাটিতে 6 সেনা সদস্য সহ 14 জনের মৃত্যু হয়েছে। সেনা সদস্যরা উদ্ধার কাজ চালাতে গিয়ে নিহত হয়েছেন বলে জানিয়েছে আইএসপিআর। নিহতদের মধ্যে 2 জন হলেন মেজর মাহফুজ ও ক্যাপ্টেন তানভীর। এছাড়া বান্দরবানে 3 ভাই বোন সহ 6 জন মারা গেছে। পাহাড় ধসে চট্টগ্রামের চন্দনাইশ ও রাঙ্গুনিয়ায় 8 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে শতাধিক গ্রাম। সড়কের উপর গাছ পড়ে এবং পাহাড় ধসের কারণে বন্ধ আছে চট্টগ্রামের সঙ্গে বান্দরবান ও রাঙামাটির সড়ক যোগাযোগ। এছাড়া পানিতে তলিয়ে যাওয়ায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। নিম্নচাপের প্রভাবে গত 3 দিন ধরে প্রবল বর্ষণ চলছে এই বৃহত্তর চট্টগ্রামে। আর এর ফলে নেমে আসে পাহাড়ি ঢল। আর এই পাহাড়ি ঢলের পাশাপাশি চলছে পাহাড় ধস। এই পাহাড় ধসের ফলে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় 4 জন এবং চন্দনাইশে 4 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস এবং জেলা প্রশাসন। একই সাথে বান্দরবানে 6 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সেখানকার জেলা প্রশাসন। সময় যত গড়াচ্ছে রাঙ্গামাটিতে মৃতের পরিমাণ ততই বাড়ছে। আমরা এসে দুর্মারি দেখতেছি, পুরো মাটি, পুরো পাহাড়, গাছটা সব দৌড়াতে এই সাইডে সব ওদের গায়ের উপর। যোগাযোগ নাই, রাস্তা বন্ধ, কেমনে যাবো? এলাকা থেকে বেরোতেও পারতেছি না। রাস্তাঘাট সবগুলো পাহাড় ভেঙে পড়ে জাম হয়ে আছে, সবগুলো ঘরবাড়ি ভেঙে গেছে, কোনো প্রকারে বেরোতে পারতেছি না। এখন কোনো রকম করে বেরোচ্ছি। সকাল থেকে পর্যন্ত 6 জনকে আনা হয়েছে। ইন টোটাল 8 জন উদ্ধার অভিযান চলতেছে। ফায়ার সার্ভিস, পুলিশ, সাধারণ জনগণের সাথে নিয়ে সবগুলো উদ্ধার অভিযান শেষ হওয়ার পরে বলা যাবে কতগুলো জানমালের কতগুলো ক্ষতি হয়েছে। এদিকে পাহাড়ি ঢলে চট্টগ্রামের আনোয়ারা, চন্দনাইশ, সাতকানিয়া সহ বিভিন্ন উপজেলার 100 বেশি গ্রাম প্লাবিত হয়ে পড়েছে। ভেঙে গেছে বসতঘর, পানিতে তলিয়ে গেছে ক্ষেতের ফসল। আর এর ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে এখানকার কৃষকেরা। বন্যার হানানে, বৃষ্টি হানানে প্রচুর ক্ষেতগুলো নষ্ট হয়ে গেছে, প্রচুর কোটি কোটি টাকার ধন সম্পদ নষ্ট হয়ে গরু ছাগল মরে গেছে। ত্রিপুরা চন্দনাইশের 2 নম্বর ওয়ার্ডে 4 জনের আমরা রেস্কিউ আমাদের ভলেন্টিয়ার করেছে। এবং আপনার রানীরহাটে, রাঙ্গুনিয়া রানীরহাটে সেখানে আমাদের ফায়ার সার্ভিসে 4 জন উদ্ধার করেছে। যেগুলো সংবাদ পেয়েছে সবগুলো মৃত্যুর সংবাদ আমরা পেয়েছি। এদিকে পাহাড়ি ঢলে চন্দনাইশের বিভিন্ন স্থানে রাস্তার উপর পানি উঠে যাওয়ায় বন্ধ হয়ে গেছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের যানবাহন চলাচল। আর এর ফলে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটের। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ থেকে কমল দে, সময় সংবাদ।
চট্টগ্রামে প্রতি বছর পাহাড় ধসে প্রাণহানির ঘটনা ঘটলেও এখন পর্যন্ত পাহাড়ের ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারী লোকজনকে স্থায়ী পুনর্বাসনে কোনো উদ্যোগ নেয়নি জেলা প্রশাসন। নগর পরিকল্পনাবিদদের অভিযোগ, বর্ষাকাল এলেই জেলা প্রশাসনের পক্ষ থেকে লোক দেখানো কিছু অভিযান পরিচালনা করা হয়। আর ফায়ার সার্ভিস বলছে, অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় দিন দিন অবৈধ বসতি বাড়ছে। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। প্রতি বছর বর্ষা আসলেই পাহাড় ধসে প্রাণহানির ঘটনা অনেকটা স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাই বর্ষাকাল আসলেই পাহাড় ধস আতঙ্কে থাকে নগরবাসী। পাহাড় ব্যবস্থাপনা কমিটির চিহ্নিত 30টি পাহাড়ে 5,000 পরিবারের 50,000-এর বেশি মানুষ বাস করে। তুলনামূলকভাবে ঘর ভাড়া কম ও অন্য কোথাও জায়গা না থাকায় অনেকটা বাধ্য হয়েই জীবনের ঝুঁকি নিয়ে পাহাড়ের পাদদেশে বসবাস করছে নিম্নয়ের মানুষ। প্রতি বছর বর্ষা আসলেই তাদের পুনর্বাসনের কথা ওঠে, কিন্তু তার আলোর মুখ দেখেনি। বর্ষা আলে ঝুঁকিপূর্ণ, তোমরা চলে যাও, ওই স্কুলে যাও, আশ্রয় কেন্দ্রে যাও, কিন্তু সরকার এটা কোনো পদক্ষেপ নিতেছে না। এটা কই যাইব? অন্য অন্য এলাকা ধরেন বাসা ভাড়া বেশি, পানির বিল, গ্যাস বিল, সব দিক দিয়ে বিভিন্ন রকমের সবকিছু সমাধান করতে পারে না দেখি মানুষ, গরিব মানুষ এখানে বসবাস করে থাকতেছে। সরকার আঙ্গ পুনর্বাসন ঠিক করে দিক, আমরা ঝুঁকিপূর্ণ চাই কি করি, দরকার আছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বর্ষা আসলেই পাহাড়ে বসবাসকারী লোকজনকে উচ্ছেদে কিছুটা তোড়জোড় দেখা গেলেও তা অনেকটা লোক দেখানো বলে অভিযোগ এই নগর পরিকল্পনাবিদের। পাহাড় ব্যবস্থাপনা একটি কমিটি করা হয়েছে। প্রতিবারই বর্ষা আসলে একটি মিটিং করেন বা দুটি মিটিং করেন, চার খান কিন্তু সিদ্ধান্ত নেন, সেই সিদ্ধান্তগুলি বাস্তবায়িত হয় না। গত এক দশকে পাহাড় ধসে 2 শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। শুধু 2007 সালে পাহাড় ধসে 129 জন মানুষের প্রাণহানির মতো ঘটনা ঘটে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়েই দিন দিন অবৈধ বসতি বাড়ছে বলে মনে করেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। অবৈধভাবে যারা বসবাস করে তারা ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু যারা তাদেরকে লালন পালন করতেছে, বসবাসের সুযোগ করে দিচ্ছে, তাদেরকে যদি ধরাছোঁয়ার বাইরে রাখা হয় তাহলে এই প্রাণহানি ঘটনা ঘটবে। কিন্তু মোবাইল কোর্ট আমরা যখন দেব তখন হয়তো সরে যাবে, কিন্তু পরবর্তীতে আবার এসে তারা সেখানে অবস্থান করবে। এই বিষয়ে চট্টগ্রামের জেলা প্রশাসক জিল্লুর রহমান ও রাজস্ব বিভাগের অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল জলিলের সাথে যোগাযোগ করা হলে তারা কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক পানিতে তলিয়ে গেছে। এতে ব্যাহত হচ্ছে যান চলাচল। দর্শক, এই মুহূর্তে চন্দনাইশ এলাকায় আছেন রিপোর্টার কমলদের। সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল। ধন্যবাদ মৌটুসী। প্রবল বর্ষণ এবং পাহাড়ি ঢলের ফলে কিন্তু যে পাহাড় থেকে ঢল নেমেছে, সেই ঢলের ফলে চন্দনাইশের বিভিন্ন পয়েন্টে রাস্তার উপর পানি উঠে যাওয়ায় চট্টগ্রাম কক্সবাজার যে মহাসড়ক, গুরুত্বপূর্ণ সড়কটি কিন্তু প্লাবিত হয়ে পড়ছে। এরপর কিন্তু সকাল থেকে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ ছিল। এখন যেহেতু পানি কিছুটা কমছে, এখন ধীরে ধীরে একটি দুটি যানবাহন চলাচলের চেষ্টা করছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পানির যে ঢেউ বা যে স্রোতটা যে কতটা বিপর্যয়, পাহাড় থেকে নেমে আসে যে স্রোত, সে কতটা ভয়াবহ রূপ নিয়েছে এখানে কয়েকটি পয়েন্ট এসে। শুধু এই পয়েন্টটি না, আমি যে 2000 পয়েন্ট আছে, 2000 পয়েন্ট নয়, তার পার্শ্ববর্তী আরো 3টি পয়েন্টে কিন্তু ঠিক একই অবস্থা। অর্থাৎ বলা চলে যে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক কিন্তু যানবাহন চলাচল সকাল থেকে পুরোপুরি বন্ধ ছিল। এখন শুধুমাত্র এই অংশ দিয়ে কিছুটা চলছে, বাকি যে দুটি অংশ আছে সে অংশের মধ্যে বন্ধ রয়েছে। অর্থাৎ বলা চলে যানবাহন যেখানে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে পুরোপুরি এলাকার মধ্যে, এবং রাস্তার উপর দিয়ে পানি প্রবাহিত, এবং বলছে যদি বৃষ্টি আরেকটু হয় তাহলে হয়তো যানবাহন আরেকটু হয়তো বেড়ে যাবে, পানি আরো বাড়বে। এক্ষেত্রে একটা আশঙ্কা। সকালের দিকে যখন বৃষ্টি পড়ছিল আমরা দেখেছি সকালেও কিন্তু প্রচুর এখানে রাস্তার উপর পানি ছিল, এবং পানি এখন যেহেতু বৃষ্টি কমছে সেখানে পানির পরিমাণও একটু কমছে, এবং এই কারণে কমার কারণে যেহেতু আমরা দেখেছি দুপুর 2টা থেকে পানির পরিমাণ কমতে থাকায় এই যানবাহন চলাচল, এই পয়েন্ট দিয়ে এখন যানবাহন চলাচল শুরু হয়েছে। এরপরে কিন্তু যে পার্শ্ববর্তী আরো 2টি পয়েন্ট আছে, সেই 2টি পয়েন্টের কিন্তু এখন একই অবস্থা, অর্থাৎ যে পাহাড়ের রাস্তার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে ব্যাপকভাবে। এবং শুধু এখানে আমরা দেখেছি এই চন্দনাইশ 3টি পয়েন্টের পাশাপাশি যে অলিগলি যে শাখা সড়কগুলি রয়েছে, সে সাতকানিয়া সড়ক সহ সবগুলি সড়ক কিন্তু একই অবস্থা, অর্থাৎ রাস্তার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। বিশেষ করে আপনি জানেন যে পার্শ্ববর্তী যে চন্দনাইশ, তার পার্শ্ববর্তী যে এলাকাটি সেটা হলো বান্দরবন পার্বত্য জেলা। সে বান্দরবন পার্বত্য জেলায় ব্যাপক বৃষ্টি হওয়ার কারণে কিন্তু পানির ঢলটা বেশি হয়েছে। আমরা দেখেছিলাম এর আগে শঙ্কর নদী এবং সাঙ্গু নদীতে কি অবস্থায় পানির ঢল নেমেছে, এবং সে ঢল কিন্তু এখন অব্যাহত আছে। অর্থাৎ যদি বলা হচ্ছে বৃষ্টির পরিমাণ কমলে ঢলের পরিমাণটা হয়তো আজকের মধ্যে কমতে পারে, কিন্তু যদি বৃষ্টির পরিমাণ আবার বাড়তে থাকে তাহলে কিন্তু
ঢল আরো ভয়াবহ রূপ নেবে, অর্থাৎ যে ঢল সেই ঢলটা আরো ভয়াবহ রূপ নেবে। এই ঢলের ফলে কিন্তু আশপাশে যে গ্রামগুলি আছে সবগুলি গ্রামে কিন্তু প্লাবিত হয়ে পড়েছে এবং প্লাবিত হওয়ার কারণে কিন্তু এখানকার ক্ষেতের ফসল যে নষ্ট হচ্ছে এবং অনেকগুলি ফসল তলিয়ে গেছে। তো বলা চলে যে একটি যে বৃষ্টি প্রবল বর্ষণ এবং তার ফলে পাহাড়ি ঢল, সে পাহাড়ি রাস্তায় যানবাহন চলাচল যেমন ব্যাহত হচ্ছে, আশপাশের গ্রামগুলিও তলিয়ে আছে এবং অনেকটা বিপর্যকর অবস্থার মধ্যে পার করছে দক্ষিণ চট্টগ্রামের বাসিন্দারা। তো মোটামুটি এখন পর্যন্ত আমার কাছে ছিল চন্দনাশী যে পাহাড়ি ঢল ঢাকা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক যে চলাচল ব্যাহত হচ্ছে তার সর্বশেষ। দর্শক, চন্দনাইশ থেকে সহকর্মী কমল দে জানাচ্ছিলেন যে প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে যে চট্টগ্রাম মহাসড়ক পানিতে তলিয়ে গেছে সে বিষয়ে বিস্তারিত। চলে যাচ্ছি পরের খবরে। এদিকে রাজধানীর সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে ডুবে যাওয়ার প্রায় 12 ঘন্টা পর যাত্রীবাহী ট্রলারটি উদ্ধার করা হয়েছে, তবে এখনো সন্ধান পাওয়া যায়নি নিখোঁজ যাত্রীদের। অব্যাহত রয়েছে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের অভিযান। সকাল 8টার দিকে মাঝ বুড়িগঙ্গায় নিখোঁজ ট্রলারটির সন্ধান পায় ফায়ার সার্ভিস। এরপর ফায়ার সার্ভিসের সাথে যোগ দেয় নৌবাহিনী, কোস্টগার্ড ও বিআইডব্লিউটিএফ। স্থানীয়রা জানায় রাতে ওয়াইজঘাট থেকে 100 যাত্রী নিয়ে ইস্পাহানি ঘাটে যাচ্ছিল ট্রলারটি। নদীর মাঝে একটি বালুবাহী কার্গোর ধাক্কায় ট্রলারটি উল্টে গিয়ে ডুবে যায়। এ সময় ঘাটে থাকা নৌকার মাঝি ও স্থানীয়রা অন্তত 40 জনকে উদ্ধার করে। খবর পেয়ে নৌ পুলিশের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করে। ভোর 4টার দিকে উদ্ধার অভিযানে যোগ দেয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আমাদের ডুবুরি কর্তৃক এই নৌযানটা যে নিমজ্জিত নৌযান, সেই ট্রলারটা আমরা শনাক্ত করতে সক্ষম হই। নৌ পুলিশ, কোস্টগার্ড সহ আমরা উদ্ধার অভিযান অব্যাহত রাখছি এবং অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা নিমজ্জিত ট্রলারটি উদ্ধার করতে সক্ষম হব বলে আশা করি। বর্ষা মৌসুমে দেশের নদী পথের দৈর্ঘ্য বেড়ে দাঁড়ায় প্রায় 6,500 কিলোমিটারে। অবিশ্বাস্য হলেও সত্য, এর 4 ভাগের 1 ভাগেও এখনো পথ নির্দেশক বয়া, বাতি বা বিকন স্থাপন করেনি বিআইডব্লিউটিএফ। তাই অনেকটা অনুমান নির্ভর হয়ে হাজার হাজার যাত্রীর জীবনের ঝুঁকি নিয়ে নৌযান চালাচ্ছেন লঞ্চ চালকরা। এ অবস্থায় লঞ্চ মালিক ও চালকদের শঙ্কা, এই বর্ষায় এবারের ঈদে ভয়াবহ ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে নদীপথ। নদী বিশেষজ্ঞরা বলছেন, পথ নির্দেশক না থাকায় নদীপথে 80% দুর্ঘটনার জন্য দায়ী। নুরুল ইসলামের ছবিতে মাহমুদ রাকিবের রিপোর্ট। কুল কিনারাবিহীন নদীপথ, এর মধ্য দিয়েই অনেকটা অনুমান নির্ভর চলছে শত শত নৌযান। যদিও নিয়ম অনুযায়ী নৌযান চলাচলের পথ নির্দেশক হিসেবে নদীতে নির্দিষ্ট স্থানে বয়া, বাতি, বিকন ও মার্কা থাকার কথা ছিল। লঞ্চ চালকদের দাবি, 2-1 জায়গায় দেখা গেলেও বেশিরভাগ জায়গায় এসব না থাকায় যাত্রীদের জীবনের ঝুঁকি নিয়েই প্রতিনিয়ত নদীপথ পাড়ি দিতে হচ্ছে। আসন্ন ঈদে যাত্রী বোঝাই নৌযানে এই ঝুঁকি আরও বাড়ার আশঙ্কা করছেন তারা। হঠাৎ করে ডুবাচরের উপরে উঠেছে যাইতে পারে, এখন ঈদের সময় যাত্রী থাকবে পরিপূর্ণভাবে আন্দাজের উপরেই চলে। আমরা দীর্ঘদিন যাবত এই লাইনে চলতে চলতে রাস্তা অনেক জায়গায় আমরা চিনি, সে চিনার উপর নির্ভর করে আমাদের চালাইতে হয়। বাতিটা থাকলে রাত্রিকালীন জাহাজ আমরা চালাই, যখন ওই বাতির ফ্ল্যাশটা দেখলে আমরা বুঝতে পারি চরটা আমার কাছে বা চরটা আমার দূরে, আর না থাকলে তো কিছুই বোঝা যায় না চর কোথায় বা আমি কোথায়। লঞ্চ মালিকরা বলছেন, বরাদ্দ থাকলেও বারবার বলার পরেও নদীপথে প্রয়োজন অনুযায়ী বয়াবাতি স্থাপন করছে না বিআইডব্লিউটিএ। বিকন বাতি বা বয়াবাতি এগুলোর সমস্যা দীর্ঘদিনের, প্রায় 10 বছর যাবত এই সমস্যা চলছে। জেলেরা উঠাই নিয়ে যে আমি বিশ্বাস করি না, হয়তো তারা না লাগাই বলে যে লাগাই ফেলছে। বহুবার তাদেরকে বলা হয় এইসব ব্যাপার, যেসব জায়গাতে এই বয়া বাতি, নতুন বাতি নেই, কয়েকদিন জন্য আবার ওইটা করা হয়, পরবর্তী টাইমে আবার দেখা যায় আবার সেই আগের মতোই হয়ে যায়। বিআইডব্লিউটিএ বলছে, নদীপথে ঝুঁকি কমাতে ঈদের আগেই 25টি স্থানে বয়াবাতি স্থাপন করা হবে। আর বিশ্লেষকরা বলছেন, তা করা না গেলে ঝড় মৌসুম হওয়ায় এবার ঈদে যাত্রীদের নদীপথে ঝুঁকি নিয়েই ঘরে ফিরতে হবে। 80 ভাগ নৌ দুর্ঘটনা ঘটেছে এরকম অনুমান ভিত্তিক চলাচল করার জন্য। এই ঈদের সময়, এই ঝড় মৌসুমে যেভাবে এখন জাহাজ যাতায়াত করছে, তাতে করে এই ভরা মৌসুমে যাত্রীরা 100 ভাগ ঝুঁকিতে থাকবে। ঈদের আগে যেখানে যেখানে প্রয়োজন, একটা প্রকল্পের আন্ডারে আমরা প্রায় 25টার মতো বয়া পেয়েছি। সেগুলো যেখানে যেখানে ক্রিটিক্যাল এরিয়া, এখন যেখানে লাগানো সম্ভব হবে আমরা লাগিয়ে দিব। আর একান্ত লাগানো সম্ভব না হলে বিকল্প ব্যবস্থা হিসেবে বা জরুরি ব্যবস্থা হিসেবে সেখানে আমাদের বাঁশ মার্কা বা পোল মার্কা থাকবে। আমাদের এন্টায়ার 950 কিলোমিটার নদীতে বয়াবাতি প্লেস হতে যাচ্ছে। অন্যান্য সময়ের চেয়ে যে কোনো ঈদে দেশের নদীপথে কয়েক গুণ যাত্রী বেশি চলাচল করে থাকে, যার ব্যতিক্রম হবে না এবারও। তাই ঝড় মৌসুমের কথা বিবেচনা করে ঈদের আগেই দেশের সব নদীপথে সক্ষমতা অনুযায়ী পথ নির্দেশক
বয়া ও বাতি স্থাপন করা না গেলে ঈদে দেশের নদীপথ ভয়াবহ ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, মেঘনা নদী, চাঁদপুর। দুপুরের সময় আরো থাকছে। মেঘনার জোয়ারে বেড়ি বাঁধ ভেঙে ভোলার তজুমুদ্দিনের 5টি গ্রাম প্লাবিত, তলিয়ে গেছে সদর ও মনপুরার 6টি গ্রাম, পানিবন্দী 10,000 মানুষ। তিন দিনের দ্বিপক্ষীয় সফরে সুইডেনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা 12টার কিছু পরে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে সুইডেনের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। সুইডেনে রওনা হওয়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে প্রধানমন্ত্রীকে বিদায় জানান মন্ত্রিপরিষদের বেশ কজন সদস্য, 3 বাহিনী প্রধান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এবারই প্রথম বাংলাদেশের কোনো সরকার প্রধান হিসেবে সুইডেনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। সেখান থেকে আগামীকাল তিনি সুইডেনের রাজধানী স্টকহোমের উদ্দেশ্যে যাত্রা করবেন। সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফেন লোভেনের আমন্ত্রণে এই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আছেন ব্যবসায়ী সহ 47 সদস্যের প্রতিনিধি দল। আগামী 17 জুন লন্ডন হয়ে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। ঈদের কাঙ্ক্ষিত অগ্রিম টিকিটের জন্য কমলাপুর রেল স্টেশনে আজও ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। রাতভর লম্বা লাইনে অপেক্ষার পর প্রত্যাশিত টিকিট পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনেকে। এদিকে বাস টার্মিনালগুলোতে ছিল না যাত্রীদের ভিড়। এজন্য ঈদের আগের লম্বা ছুটিকে কারণ হিসেবে মনে করছেন পরিবহন কর্তৃপক্ষ। এই আনন্দ প্রিয়জনের সাথে ঈদ উদযাপনের টিকিট পাওয়ার আনন্দ। কালকে রাতে 8টার দিকে এসে এখানে সারা রাত ভর দিন যাপন কাটাইছি, এখন টিকিট পাইছে, আনন্দ রাখতেছে। অনেক খুশি হয়েছি, টিকিটটা পেয়েছি, ট্রেনের টিকিট। বাসের জার্নি অনেক কষ্টকর, আমি ট্রেনের জার্নিটা আরামদায়ক ভাবে যেতে পারবো। খুশি লাগতেছে, এখন যাই বাচ্চা কাছে ঈদ করবো, আনন্দ। মঙ্গলবার সকাল 8টায় কমলাপুর স্টেশনে দ্বিতীয় দিনের মতো ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়। দেয়া হয় 22 জুনের টিকিট। কিন্তু বৈরী আবহাওয়া উপেক্ষা করে সোমবার রাত থেকে অপেক্ষায় ছিলেন টিকিট প্রত্যাশীরা। তবে লম্বা লাইনে দীর্ঘ সময়ে দাঁড়িয়েও কাঙ্ক্ষিত টিকিট না পেয়ে অনেকে সংগ্রহ করেছেন বিকল্প ট্রেনের টিকিট। এমনিতে সাধারণ এসি নেই, বাধ্যতামূলক আমাকে কেবিন নিতে হলো আর কি। বড় কষ্ট কিছুটা লাগাও হয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত পাই নাই। আশা রাখছিলাম যে এসি টিকিটটা একটু পাবো, এই জন্য আরো কষ্ট করে তাড়াতাড়ি এসেছিলাম, তো আশা অনুযায়ী কাজ হয় নাই। যাই হোক, এসি নর্মাল টিকিট পাওয়া গেছে। এদিকে আগাম টিকিট বিক্রির কার্যক্রম পরিদর্শন করে রেলমন্ত্রী মুজিবুল হক জানান, যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে রেলওয়ে প্রস্তুত। তিনি জানান 22 জুন থেকে ঈদের স্পেশাল সার্ভিস চলবে। সকল কর্মকর্তারা সার্বক্ষণিকভাবে এখানে বিদ্যমান আছে। আমাদের লক্ষ্য ঈদ উপলক্ষে যাতে যাত্রীরা নিরাপদে বাড়িতে গিয়ে আত্মীয় স্বজনের সাথে ঈদ করতে পারে। 22 তারিখ থেকে স্পেশাল ট্রেনগুলি চলবে, 22 থেকে 24, 25। অন্যদিকে বাসের অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিনে টার্মিনালগুলোতে ভিড় দেখা যায়নি। ঈদের আগে লম্বা ছুটিকে এর কারণ বলে মনে করছেন কাউন্টার সংশ্লিষ্টরা। লম্বা ছুটি যার জন্য এই এখন যাত্রীটা কম। 22 তারিখ আর 23 তারিখ এই দুটো দিন চাপ আছে, আর কোনো দিন কোনো চাপ নেই। রানিং টিকিটটা আপনার 21 তারিখ কিন্তু আমরা এখানে অনলাইনে, আর 22 থেকে ঈদ আগ পর্যন্ত এটা আমরা দিচ্ছি কাগজ কলমে। ঈদ ফেরত যাত্রীদের জন্য 19 জুন ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে। তবে বাসের ফিরতি টিকিট স্বাভাবিকভাবেই কেনাবেচা হবে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। বৃষ্টি থেমে গেল, রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা কাটেনি। এতে ঘর থেকে বের হয়ে দুর্ভোগে পড়েছেন এলাকার বাসিন্দারা। রোববার রাত থেকে অব্যাহত বৃষ্টিতে নগরীর মিরপুরের শেওড়াপাড়া, কাজীপাড়া, মৌচাক, শান্তিনগর, যাত্রাবাড়ি, খিলক্ষেত সহ পুরান ঢাকার বেশ কিছু সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। প্রধান সড়ক ছাড়াও পানিতে তলিয়ে যায় বিভিন্ন গলিপথ। বেশ কিছু এলাকার পানি নেমে গেলেও এখনো অনেক এলাকার রাস্তা রয়েছে পানির নিচে। রাস্তায় জমে থাকা পানি ঢুকে পড়েছে দোকানপাট ও বাসাবাড়িতে। এতে পরিবারের সদস্যদের নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। উন্নত পানি নিষ্কাশন ব্যবস্থার মাধ্যমে জলাবদ্ধতা নিরসনে স্থায়ী পদক্ষেপ নিতে কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন ভুক্তভোগী মানুষেরা। বর্ষার সময় পানি হয়ে থাকে এবং
মানে সারা মানুষের কষ্ট ভোগান্তি এবং দুঃখ কষ্ট আর শেষ নাই। চাকরি বাড়ি করা খুব কষ্ট হয়ে যাচ্ছে, কারণ আমরা অফিসে তো আমাদের চাপ থাকেই, আমাদের প্রতিদিন আমাদের অর্ডার কাটতে হয়, ডক্টর ভিজিট করতে হয়, সেল করতে হয়, কিন্তু আমরা সেভাবে তো পাচ্ছি না, মানে পারতেছি না। নিচতলা বাসা, ঘরের ভিতর পানি ঢুকে গেছে, আমরা পানি ঠেকানোর জন্য ইট দিয়ে দেয়াল টেনে নিয়েছি। বৃষ্টি হলে আমাদের এখানে অটো পানি, দোকানে প্রত্যেকটা দোকানে দোকানে পানি আনতে যা আছে আমাদের বেডিং সব ভিজে গেছে। এভাবে তো মানুষ চলা যায় না, ওই দিন মানুষ সকল যাইতে পারে না, রাস্তার ধারে খাড়া রয়েছে। এই মুহূর্তে রাজধানীর খিলক্ষেত এলাকায় আছেন রিপোর্টার মিজানুর রহমান কবির। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কবির, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 17 নম্বর ওয়ার্ড এই খিলক্ষেত বাজার এলাকায় আমরা এখন আছি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন হলেও এখানে সিটি কর্পোরেশনের তেমন তৎপরতা চোখে পড়ে না স্থানীয়দের, এমন অভিযোগ। আর সেই অভিযোগের বাস্তব যে রূপ তারা দাবি করছেন যে তারই একটি ফলাফল বলা যায় যে এখন যে জলাবদ্ধতা আপনারা দেখতে পাচ্ছেন, শুধু বাজার রোড এই নয়, এর আশপাশে যে নামাপাড়া সহ অন্যান্য এলাকা আছে সব এলাকাতেই কিন্তু এরকম জলাবদ্ধতা, এবং জলাবদ্ধতা শুধু রাস্তাতেই সীমাবদ্ধ নয়, এই পানি গিয়ে পৌঁছে আশপাশের যে বাড়িঘর আছে এবং দোকানপাটের অবস্থা আমরা যতটা এখান থেকে দেখানোর চেষ্টা করছি যে খুব করুণ অবস্থার মধ্যে তাদের ব্যবসা করতে হচ্ছে। যদিও বর্ষার একদম প্রথম দিকের যে মুহূর্তগুলো বা সময়গুলো এখন যাচ্ছে, আর তারা আতঙ্কে আছেন যে সেই ভরা বর্ষায় কতটা আতঙ্কে তাদেরকে থাকতে হবে বা কতটা সমস্যায় তাদেরকে পড়তে হবে। এখানে শুধু যে ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে তা না, হাজার হাজার জনগণ এই রাস্তাটি ব্যবহার করে যাতায়াত করে থাকেন খিলক্ষেত, ডুমনি সহ আশপাশের অন্যান্য এলাকায়। তো একটু আগে আমরা স্থানীয় যে ওয়ার্ড কাউন্সিলর আছেন তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি সিটি কর্পোরেশনের যে কর্মতৎপরতা কম এই বিষয়টিকে একভাবে স্বীকারই করেছেন বলা যায়, এবং তিনি বলছেন যে যেহেতু সমন্বয় করে কাজ হচ্ছে না এখানে, অর্থাৎ সমন্বয়হীনতার একটা বিষয় তিনি উল্লেখ করেছেন যে ওয়াসা এবং পানি উন্নয়ন বোর্ড সবারই সমন্বয় করে এলাকার জলাবদ্ধতা দূর করতে হবে। আর কারণ হিসেবে স্থানীয়রা বলছেন যে অপরিকল্পিতভাবে এখানে বাড়িঘরগুলো নির্মাণ করা হয়েছে, কোনো সময় কোনো প্ল্যানের আওতায় এগুলোকে আনা হয়নি, এবং যে যেভাবে পেরেছে বাড়িঘর করেছে, এবং ড্রেনেজ ব্যবস্থা সেটি একদম নেই বললেই চলে। যে রাস্তায় আমরা দাঁড়িয়ে আছি এখন, এই রাস্তার দুপাশে ড্রেনের কোনো অস্তিত্বই কিন্তু চোখে পড়েনি। যেটুকু স্থল এখনো দেখা যায় যে মানে পানির নিচে আছে, সেছাড়াও যে জায়গাগুলো এখনো পানির নিচে যায়নি সেখানে আমরা ঘুরে দেখেছি যে সেসব জায়গায় তো ড্রেনের কোনো অস্তিত্ব কিন্তু তেমন একটা চোখে পড়েনি। তো সে কারণে দেখা যায় পানি সরে যাওয়ার যে বিষয়টি, এত গেল অভ্যন্তরীণ যে জায়গা সেই জায়গাটি, কিন্তু পানি সরে যাবে কোথায়? আশপাশের যে এলাকাগুলো আছে ডুমনি সহ অন্যান্য এলাকা, সেখানে কিন্তু আবাসনের বিভিন্ন আবাসন প্রতিষ্ঠান এই জায়গাগুলোতে তাদের হাউজিং প্রকল্পের আওতায় নির্মাণ করে ফেলেছেন এবং ভরাট করে ফেলেছেন মূলত। এবং পানি উন্নয়ন বোর্ডের যে স্লুইস গেটগুলো আছে, সেই স্লুইস গেট, একটি স্লুইস গেট আছে এখানে, বা এখান দিয়ে যে আরো অন্যান্য সড়ক উন্নয়নের প্রকল্প গেছে, সেই প্রকল্পের কারণে কিন্তু এখানকার যে খাল ছিল সেটিও ভরাট হয়ে গেছে, এবং পানি সরে যাওয়ার কোনো জায়গা নেই বিধায় স্থানীয় লোকজন কিন্তু বছরের পর বছর ধরে এই দুর্ভোগ পোহাচ্ছেন, এবং আসছে বর্ষা তাদের জন্য যথারীতি আতঙ্কের একটি কারণ হিসেবে দাঁড়িয়েছে। তো এই ছিল খিলক্ষেতের যে 17 নম্বর ওয়ার্ড, অর্থাৎ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 17 নম্বর ওয়ার্ডে খিলক্ষেত এলাকা থেকে আপাতত জলাবদ্ধতা। সবশেষ ফিরছি আপনার কাছে এমদাদ। রাজধানীর খিলক্ষেতে জলাবদ্ধতার কারণে মানুষের দুর্ভোগের খবর জানাচ্ছিলেন সেখান থেকে মিজানুর রহমান কবির। এদিকে কয়েকদিনের টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বেশ কিছু এলাকা এখনো পানিতে তলিয়ে আছে। সকালে গন্তব্যে রওনা হয়ে যানবাহন না পেয়ে বিপাকে পড়েন অফিসগামী সাধারণ মানুষ। জলাবদ্ধতার কারণে বন্দর নগরীর ব্যবসা বাণিজ্যে নেমে এসেছে স্থবিরতা। রিপোর্টার শফিকুল আলমের পাঠানো তথ্য ও আশরাফুল আলম মামুনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বর্ষা মৌসুম এলেই চট্টগ্রাম নগরীর এ চিত্র প্রতি বছরের। একটু বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা, বেড়ে যায় জনভোগান্তি। নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে সোমবার তলিয়ে যাওয়া নগরীর আগ্রাবাদ, এক্সেস রোড, হালিশহর ও বেপারীপাড়া সহ অনেক এলাকা থেকে মঙ্গলবারেও নামেনি পানি। সড়কে হাঁটু থেকে কোমর পানি জমে সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। রিকশা, ভ্যান ও নৌকায় করে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন সাধারণ মানুষ। আমরা রিকশা পাচ্ছি না, রিকশা এখন 10 ডবল ভাড়া দিতে পারছি না। আমি কি আমার বেতনের সব টাকা কি শুধু রিকশা ভাড়া পিছনে দিয়ে দেবো? রিক্সাতে যেতে যে পরিমাণ কষ্ট, নৌকাতে তার চেয়ে একটু সময়টা সেভ হয়। কারণ অফিসে যেতে হবে, প্রাইভেট চাকরি, সেটাও বুঝতে হবে, এখন কিছু করার তো নেই। ঈদের আগে বৈরী আবহাওয়া স্থবির হয়ে পড়েছে চট্টগ্রাম মহানগরীর ব্যবসা বাণিজ্য। ঈদের প্রস্তুতি সারতেও বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। গোটা দোকানে পানি, কাস্টমার আসতেছে না,
সব মাল নষ্ট হয়ে যাচ্ছে। ব্যবসা তো নাই, পানি মোটামুটি কোমর পর্যন্ত, পাশে পর্যন্ত পানি, তো মানুষ কিভাবে আসবে এবং আমরা কাস্টমার কার কাছে বিক্রি করবো এগুলি। এদিকে নগরীর জলাবদ্ধতা নিরসনের জন্য মহেশখালের উপর নির্মিত অস্থায়ী বাঁধটি অপসারণের দাবি জানিয়েছেন নগরবাসী। লক্ষ লক্ষ জনগণ আজকে অবহেলিত এবং মানবিক অবস্থায় জীবনযাপন করছে। তাদের সেহরি, ইফতার এবং তারাবি আজকে বন্ধ। এই পবিত্র রোজার মধ্যে তারা অসহায়। এরকম অবস্থায় নৌকার কি বলবো, নিজের খুবই দুর্দশা, জনগণের খুবই দুর্দশা। অবশ্যই সরকারের উচিত একটা পদক্ষেপ নেওয়া। সোমবার সকাল 9টা থেকে মঙ্গলবার সকাল 9টা পর্যন্ত 141 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। সময় সংবাদ, চট্টগ্রাম। দর্শক, এই মুহূর্তে চট্টগ্রামের আগ্রাবাদ এক্সেস রোড এলাকায় আছেন রিপোর্টার শফিকুল আলম। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। শফিক, ফাহমিদা, আপনাকে ধন্যবাদ। আপনি হয়তো দেখতে পাচ্ছেন আমার পিছনে যে দৃশ্য আছে, আপনার পানির মধ্যে তলিয়ে আছে গোটা এলাকায়। এটা দেখে আসলে বোঝা যাচ্ছে চট্টগ্রামের মানুষের কি অবস্থা, কি দুর্ভোগে পড়েছেন। সকাল থেকে কালকে সারা রাত ভর এখানে মুষলধারে বৃষ্টি হয়েছে চট্টগ্রামে। আবহাওয়া অফিস যেটি বলছেন, আজকে সকাল 9টা পর্যন্ত গত 24 ঘন্টায় প্রায় 141 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এতে করে এখানে বিপাকে পড়েছেন এখানকার সাধারণ মানুষ। চট্টগ্রামে অন্যান্য এলাকা আসলে জলাবদ্ধতা হলেও কিন্তু এর বেশি প্রভাব পড়েছে চট্টগ্রামে এই আগ্রাবাদ বা অ্যাক্সেস রোড এলাকায়। কারণ এখানে যেটি বড় সমস্যা সেটি হচ্ছে এখানে 1 কিলোমিটার দূরে একটি বাঁধ নির্মাণ করা হয়েছিল। সেই বাঁধের কারণেই কিন্তু এখানে এই সমস্যায় সৃষ্টি হচ্ছে এবং এই বাঁধটি অপসারণের জন্য জেলা সিটি কর্পোরেশনকে বারবার অনুরোধ করা হয়েছে। এই স্থানীয় মানুষরা অনুরোধ করেছিলেন, কিন্তু তারপরেও সে বাঁধটি অপসারণ করা হয়নি। কিন্তু হয়তো 3টার দিকে সে বাঁধটি অপসারণ করার কথা রয়েছে। তার একটি বিষয় জানিয়ে রাখি, এরকম মুষলধারে বৃষ্টি হলে কিন্তু চট্টগ্রামে যেটি বড় সমস্যা হয়েছে সেটি হচ্ছে পাহাড় ধসের ঘটনা ঘটে। আপনি হয়তো জেনেছেন ইতিমধ্যে কিন্তু চট্টগ্রাম বিভাগে প্রায় 30 থেকে 35 জনের উপরে মানুষ মারা গেছে। আর শুধু চট্টগ্রাম শহরে কিন্তু মারা গিয়েছে এই পর্যন্ত চট্টগ্রাম বিভাগ জেলার মধ্যে মারা গিয়েছে প্রায় 8 থেকে 9 জনের মতো মারা গিয়েছে, আমরা যেটা জানতে পেরেছি। তো সবকিছু মিলিয়ে আসলে বলা যায় চট্টগ্রামের মানুষের মধ্যে বড় ধরনের দুর্ভোগের মধ্যে আছে এবং মানুষরা কিন্তু ঘর থেকে বের হতে পারছেন না তারা, এবং যেভাবে পারছেন মানুষকে সাহায্য করার চেষ্টা করছেন। এবং যে স্কুল কলেজ রয়েছে আশেপাশে, যে স্কুল কলেজ রয়েছে এগুলো কিন্তু বন্ধ রয়েছে, সেখানে কিন্তু ক্লাস বন্ধ রয়েছে। তো সবকিছু মিলে বলা যায় একটি বড় যে এখন যে আতঙ্কের যে বিষয়টি সেটি হচ্ছে চট্টগ্রামে হয়তো মুষলধারে যেহেতু কালকে রাতে বৃষ্টি হয়েছে, এখন বৃষ্টি পড়ছে, সেক্ষেত্রে পাহাড় ধসের সম্ভাবনা থাকতে পারে এবং পাহাড় ধস আরো ঘুরতে পারে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের জলাবদ্ধতার সর্বশেষ তথ্য। দর্শক, চট্টগ্রামের আগ্রাবাদ থেকে সেখানকার জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন রিপোর্টার শফিকুল আলম। এদিকে মেঘনার জোয়ারে বেড়িবাঁধ ভেঙে ভোলার তজুমুদ্দিনের 5টি গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া ভাঙা বাঁধ দিয়ে পানি ঢুকে সদর ও মনপুরার 6টি গ্রাম তলিয়ে গেছে। এতে দুদিন ধরে পানিবন্দী অবস্থায় রয়েছে প্রায় 10,000 মানুষ। রোজার মধ্যে ঘরবাড়ি পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন বানভাসী মানুষ। অবশ্য স্থানীয় সংসদ সদস্য ভাঙা বাঁধ দ্রুত সংস্কারের পাশাপাশি নতুন করে আর কোনো এলাকা প্লাবিত না হয় সে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। নাসিরউদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মৌসুমী নিম্নচাপের প্রভাবে রোববার দুপুর থেকে ঝোড়ো বৃষ্টির সাথে মেঘনা ও তেঁতুলিয়া নদীর পানি স্বাভাবিকের চেয়ে প্রায় 3 ফুট বেড়ে যায়। মেঘনার অতিরিক্ত জোয়ারে সন্ধ্যায় তজুমুদ্দিন উপজেলার চৌমুহনী এলাকায় 25 মিটার বাঁধ ভেঙে চাঁদপুর ও সোনাপুর ইউনিয়নের 5টি গ্রামের কয়েক হাজার ঘরবাড়ি, ফসলি জমি, রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠান তলিয়ে যায়। একই সময়ে ভাঙা বাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের 3টি ও মনপুরা উপজেলার 3টি গ্রাম তলিয়ে গেছে। ভেসে গেছে নিচু এলাকার খামার ও পুকুরের মাছ। বাড়ি ঘর, পুকুরের মাছ, তারপরে মানুষের বসবাস, লক্ষ লক্ষ টাকা নষ্ট হয়েছে। বাদ ভাঙ্গা আমার ঘরটার ভাঙ্গা সব নিয়ে গেছে, এখন আমি অন্য জায়গায় আছি। ইফতারি মানুষে খাইতে পারতেছে না ঠিক মতন এবং সেরিও খাইতে পারতেছে না, খুব কষ্ট হইতেছে আমাদের। আমরা বারবার বলছি যে আমরা জায়গার টাকা চাই না, আমরা তোর বেইরা করে দেন, গ্রিন করে দেন।
ভেঙে যাওয়া বাঁধের পেছনে আরও একটি বাঁধ নির্মাণের কাজ চলছে জানিয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানান 2-3 দিনের মধ্যে জোয়ারের পানি ওঠা বন্ধ হলে বাঁধের কাজ শেষ করা হবে। আমাদের আরেকটা নতুন বেড়িবাঁধ হচ্ছে প্রজেক্টের আন্ডারে, এখানে 1750 মিটার কাজ হচ্ছে। তো এই 1750 মিটারের মধ্যে 190 মিটার বাঁধ আমাদের ক্লোজ করা সম্ভব হয়নি। তো এই জোয়ারের পানিটা নেমে গেলে আমরা 2-3 দিনের মধ্যে এই 190 মিটার বাঁধ আমরা কমপ্লিট করতে পারবো। সোমবার বিকেলে প্লাবিত এলাকা পরিদর্শন করে স্থানীয় সংসদ সদস্য ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ টাকা ও চাল বিতরণ করেন। এ সময় তিনি নতুন করে আর কোনো এলাকা যেন প্লাবিত হতে না পারে সে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। যত বর্ষা, ঝড়, বৃষ্টি, বন্যা আইলে আসুক, আমরা এর মধ্যে আমাদের ঠিকাদারকে কাজ অব্যাহত রাখতে বলেছি। আমাদের এসও সাহেব এখানে আছে, সে মনিটরিং করছে, এক্সেন সাহেবও আসছে। তো আশা করব যে আমাদের আর কোনো জায়গা দিয়ে পানি ঢুকবে না। মৌসুমী নিম্নচাপের প্রভাবে ভোলায় 3 নম্বর সতর্ক সংকেত থাকায় 2 দিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার পাশাপাশি জোয়ারের পানি আরও বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সময় সংবাদ, ভোলা। দুপুরের সময় আরও থাকছে। মৌলভীবাজারে কুড়িয়ে পাওয়া নবজাতক 18 দিন পর পেল নতুন বাবা মা। আদালতের নির্দেশে তুলে দেয়া হলো দুবাই প্রবাসী নিঃসন্তান দম্পতির কোলে। নতুন মূসক আইন বাস্তবায়নের মাত্র 17 দিন বাকি থাকলেও অনলাইনে নিবন্ধন করে নতুন ব্যবসা শনাক্তকরণ নম্বর BIN গ্রহণে সাড়া মিলছে না। নতুন করে মাত্র 31,000 প্রতিষ্ঠান অনলাইনে নিবন্ধন করেছে। দোকান মালিকরা বলছেন নিবন্ধনের ব্যাপারে NBR থেকে কোনো চিঠি তারা পাননি। আর FBCCI বলছে এজন্য মাঠ পর্যায়ে NBR এর উদ্যোগ যথেষ্ট নয়। এদিকে NBR কর্মকর্তারা বলছেন ব্যবসা সচল রাখতে হলে এ মাসেই তালিকাভুক্ত হতে হবে। বিস্তারিত জানাচ্ছেন হাজিরা শিউলি। 1 জুলাই কার্যকর হতে যাচ্ছে আলোচিত মূসক আইন। নতুন ব্যবস্থায় ব্যবসা করতে হলে ভ্যাট ও টার্নওভার করযোগ্য সব প্রতিষ্ঠানকে অনলাইনে 9 ডিজিটের নতুন ব্যবসা শনাক্তকরণ নাম্বার নিতে হবে। অন্যথায় কোনো আমদানি রপ্তানি বাণিজ্য কিংবা টেন্ডারে অংশ নিতে পারবে না সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। NBR এর হিসেবে বর্তমানে 8,42,000 প্রতিষ্ঠানের সনাতনী নিয়মে নিবন্ধন আছে। অথচ মূসক আইন বাস্তবায়নের সময় ঘনিয়ে এলো এ পর্যন্ত নিবন্ধন করেছে মাত্র 31,000 প্রতিষ্ঠান। এরপরও আশাবাদী ভ্যাট অনলাইনের কর্মকর্তারা। নিবন্ধন না নিলে 1 তারিখ থেকে নতুন আইন যখন কার্যকর হবে স্থানীয়ভাবে বিক্রয় কিংবা সরবরাহ সেটা করতে পারবেন না, সেবা প্রদানে তিনি পারবেন না, টেন্ডারে অংশগ্রহণ করতে পারবেন না। এই ধরনের কোনো কাজই তিনি 11 ডিজিটের পুরাতন নম্বর দিয়ে করতে পারবেন না। আমদানি করে বা যে উৎসে কর প্রদানকারী তাদেরটা হয়তো আরও সময়ও লাগতে পারে, কিন্তু এরা দুইটা সেক্টর ব্যতীত অন্যান্য সবাইকেই 30 তারিখের মধ্যে অবশ্যই নিবন্ধন নিতে হবে। তবে মাঠ পর্যায়ের চিত্র ভিন্ন। নিবন্ধন কিংবা নতুন ভ্যাট আইন সম্পর্কে জানে না অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান। দোকান ও মার্কেট মালিকরা বলছেন এ ব্যাপারে NBR থেকে কোনো নোটিশ পাননি তারা। আইনটা যে কি সেটা এখন আমাদের বলা হয়নি, আমরা এখনো বুঝতেছি না, বললে তখন আমরা করব। 36 লাখের উপরে যে ব্যাট দিতে হয় সেটা আমি কিছুই জানি না। ব্যাট অফিস থেকে আমাদের কোনো ফোনও করে নাই এবং আমাদের কোনো চিঠিও দেওয়া হয় নাই। নতুন করে নিবন্ধন করতে হলে আমাদের তো আগে ট্রেন আপ করতে হবে। যারা ক্যাশে থাকে বা যারা ব্যবসা পরিচালনা করে, দোকান মালিক তো আর থাকে না। FBCCI সভাপতির মতে নিবন্ধনের ব্যাপারে NBR এর মাঠ পর্যায়ের উদ্যোগ যথেষ্ট নয়। ট্রেনিং অ্যাওয়ারনেস যেগুলো দেখছি যতটা পত্রিকাতে, ততটা কিন্তু ফিল্ড লেভেলে যে উন্নয়নটা হওয়া দরকার সেটাকে গ্রহণ করার জন্য যে মাঠটাকে প্রস্তুত করা, সেই ক্ষেত্রে আরো কাজ করতে হবে। তবে ভ্যাট অনলাইনের কর্মকর্তারা বলছেন নিবন্ধনে উৎসাহিত করতে পরামর্শক দল গঠন করা হয়েছে। পর্যাপ্ত সময় দেওয়ার পরেও কোনো প্রতিষ্ঠান নিবন্ধন না নিলে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ফোর্স নিবন্ধন দেওয়া হবে। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। ঈদ সামনে রেখে বেড়েছে জামদানি শাড়ির চাহিদা। ব্যস্ততা বেড়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের জামদানি পল্লীর তাঁতিদের। চলছে নানা রং ও নতুন ডিজাইনের শাড়ি তৈরির কাজ। তাঁতিদের অভিযোগ কাজের ন্যায্য মজুরি না পাওয়ায় অভাব অনটনে দিন কাটছে তাদের। নারায়ণগঞ্জ থেকে শওকত আলী সৈকতের পাঠানো তথ্য ও আব্দুল্লাহ আল মামুনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 4 শতাধিক তাঁত কারখানা নিয়ে গড়ে উঠেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জামদানি পল্লী। প্রতি শুক্রবার ভোর 5টা থেকে সকাল 7টা পর্যন্ত জামদানি পল্লীতে বসে জামদানি শাড়ির হাট। এ সময় পাইকারি বিক্রেতাদের পাশাপাশি ভিড় করেন ক্রেতারাও। ঈদকে কেন্দ্র করে ক্রেতাদের মাঝে জামদানির চাহিদা বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা। ভালো মানের শাড়ি পাওয়া যায়, মার্কেট থেকে কিনতে গেলে হয়তো যে দামে কিনছি আরো 1,000 টাকা। ইন্ডিয়ান শাড়ি আর জামদানিরা মান নষ্ট হয়েছে, আমাদের তাঁতিদের কোনো মূল্য নাই। আগে গেলে 4,000 করে বেচি, আর আজকে কয় 3,000, 2,200, 3,300 এরকম। তাঁতির যে মজুরি আছে
মজুরিটা দিয়ে এখন বর্তমানে মহাজনের পুষতেছে না এবং তাঁতিদেরও পুষতেছে না। সরকার এগুলি বারে বারে কত কথা কইছি, আমাকে কোনো কাজ না, তাঁতিকে কোনো কাজ না, তাঁতিরা মনে করেন শেষ নিঃস্ব। তাঁতিদের অভিযোগ, ন্যায্য মজুরি যেমন পাচ্ছেন না তারা, তেমনি হাটেও কম দামে তৈরি জামদানি শাড়ি বিক্রি করতে হচ্ছে। এই অবস্থায় সরকারি সহায়তার দাবি জানিয়েছেন তারা। সকাল 6টা থেকে 9টা 10টা পর্যন্ত এই কাজ অনুযায়ী ন্যায্য মজুরি পাচ্ছি না আমরা। কাজ বাড়ছে কিন্তু আমরা আগে যে রেটটা পাইতেছি এই রেটটাই পাইতেছি। ঈদ উপলক্ষে যে শাড়ি প্রতি 1000 টাকা বেশি এরকম পাইতেছি না আর কি। অল্প টাকা বেতন পাইয়া এই প্রোডাকশন বিক্রি করে আমরা পুষে না। সমস্ত তাতে আনন্দিত হইতে পারে, সরকার যেন সেই ব্যবস্থাটা করে। এটার ভিতরে যেন কিছু ভর্তুকি দেওয়া সরকার মানে জামদানি শাড়িটা যেন টিকায় রাখে। ঈদকে কেন্দ্র করে প্রায় 5000 তাঁতি নানা রঙের বুননে জামদানি পল্লীতে শাড়ি তৈরির কাজ করছেন। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। মৌলভীবাজারে কুড়িয়ে পাওয়া নবজাতককে 18 দিন পর তুলে দেয়া হলো নতুন বাবা মায়ের কোলে। গতকাল বিকেলে শুনানি শেষে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত নিঃসন্তান আব্দুল হাই ও মাসুদা দম্পতিকে নবজাতক হস্তান্তরের নির্দেশ দেন। এ সময় নবজাতক মুক্তকে কোলে নিয়ে নিঃসন্তান দম্পতি আবেগ আপ্লুত হয়ে পড়েন। চোখে মুখে ফুটে ওঠে চরম স্বস্তি। শিশুটিকে দত্তক নিতে নিঃসন্তান 6 দম্পতি আদালতে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে নির্ধারিত সময়ে শিশুর জন্য 2 লাখ টাকা শিক্ষা বীমা পূরণ করেন দুবাই প্রবাসী আব্দুল হাই। পরে গতকাল বিকেলে শুনানি শেষে পরিচর্যাকারী শারমিনের কাছ থেকে শিশু মুক্তকে আব্দুল হাই মাসুমা দম্পতির কাছে হস্তান্তরের নির্দেশ দেন আদালত। গত 24শে মে শহরতলির হিলালপুরে পরিত্যক্ত জমিতে একটি ব্যাগের মধ্যে নবজাতকটিকে উদ্ধার করা হয়। আমি নিঃসন্তান, বাচ্চা পাইনি, এখন আমি বাচ্চা পাইতে খুব খুশি। আইনের কাছে আমি অনেক সন্তুষ্ট। আমি এই বাচ্চাটারে পুষ্ট পালন করিয়া এবং লেখাপড়া করাইয়া একজন মা বাবার যতটুকু কর্তব্য, বাবার কর্তব্য আমি নিমু। নিঃসন্তান দম্পতির আবেদনের প্রেক্ষিতে বৈদ্য মোহাম্মদ আব্দুল হাদি ও মাসুদা বেগমকে যেগুলো শর্ত দিয়েছিলেন মাননীয় আদালত এই শর্ত পূরণ করায় ওনাকে এই নবজাতক শিশুটিকে রায়ে ওনাকে সম্দেশ দিয়েছে। ঈদকে সামনে রেখে রাজশাহীর তানোরে জঙ্গিরা বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল বলে জানিয়েছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশিদ হোসেন। দুপুরে ডিআইজি কার্যালয়ে একথা জানান তিনি। এদিকে অপারেশন রিবার্থের ঘটনায় 8 জনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। সকালে তানোর থানার সন্ত্রাস বিরোধী আইনে মামলাটি দায়ের করেন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রেজাউল ইসলাম। পুলিশ জানায় অপারেশন রিবার্থে 4 শিশু সহ আটক 12 জনের মধ্যে 8 জনকে আসামি করা হয়। দুপুরে তাদের আদালতে হাজির করার কথা রয়েছে। এদিকে জঙ্গি আস্তানা থেকে উদ্ধারকৃত শিশুদের পুলিশি হেফাজতে রাখা হয়েছে। গতকাল জঙ্গি আস্তানা সন্দেহে তানোরের একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় বাড়িটি থেকে 3টি সুইসাইড ভেস্ট, 5 রাউন্ড গুলি, একটি পিস্তল, জঙ্গিবাদী বই জব্দ করা হয়। এ সময় 90 জেএমবির 3 সদস্যকে আটক করা হয়। আত্মসমর্পণ করে 4 শিশু সহ 9 জন। খেলার খবর, চ্যাম্পিয়ন্স ট্রফি প্রসঙ্গ। শেষ হলো গ্রুপ পর্বের খেলা। বুধবার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও পাকিস্তান। দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবার বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। গ্রুপ পর্বের নানা হিসেব নিকেশ পেরিয়ে 4টি দলই এখন শিরোপা থেকে মাত্র 2 কদম দূরে। দলগুলোর সেমিতে ওঠার পথযাত্রার বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে। ইতিহাসে প্রথমবারের মতো আইসিসির কোনো বৈশ্বিক আসরের সেমিফাইনালে বাংলাদেশ। সাকিব মাহমুদুল্লাহর হার নামানো ব্যাটিং আর খানিকটা ভাগ্যের মিশেলে গ্রুপ পর্বের বাধা পেরিয়েছে টাইগাররা। তবে শুরুটা মনমতো ছিল না ম্যাচ বাহিনীর। প্রথম ম্যাচে বড় স্কোর করেও হারতে হয়েছে ইংল্যান্ডের কাছে। দ্বিতীয় ম্যাচে ভাগ্যগুণে বৃষ্টির হানায় অস্ট্রেলিয়ার সাথে পয়েন্ট ভাগাভাগি করে টাইগাররা। আর তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে দাপুটে জয় তুলে নেয় সাকিব মাহমুদুল্লাহর ব্যাট। তবে তারপরেও সেমির টিকিট পেতে তাকিয়ে থাকতে হয়েছিল ইংল্যান্ড অস্ট্রেলিয়া ম্যাচে। অজিতের হারে এ গ্রুপের রানার্স আপ হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে মাশরাফিরা। ফাইনালে ওঠার লড়াইয়ে টাইগারদের প্রতিপক্ষ ভারত। একই গ্রুপের চ্যাম্পিয়ন স্বাগতিক ইংল্যান্ড এখনো পর্যন্ত রয়েছে অপরাজিত। ঘরের মাঠের সবকটি ম্যাচেই দাপুটে জয় তুলে নিয়ে সবার আগেই সেমির টিকিট নিশ্চিত করেছে ইংলিশরা। ফলে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ল ওশেনিয়া মহাদেশের 2 দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
তবে বি গ্রুপের সমীকরণটা কিন্তু মোটেও সহজ ছিল না। প্রথম ম্যাচে পাকিস্তানকে হারালেও দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হারতে হয় বিরাট কোহলির দলকে। তবে বাঁচা মরার শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নেট রান রেটে এগিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠে বর্তমান চ্যাম্পিয়নরা। একই রকম সমীকরণ নিয়ে শেষ দল হিসেবে সেমি নিশ্চিত করেছে পাকিস্তান। প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে পাত্তাই পায়নি পাকরা, যদিও পরের দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ জয়ে শীর্ষ চারে উঠে সরফরাজ আহমেদের পাকিস্তান। গ্রুপ পর্বে যাই ঘটুক, এবার পালা আসল লড়াইয়ে। অনাকাঙ্ক্ষিতভাবে বৃষ্টি হানা না দিলে সেমিফাইনালে জমজমাট লড়াই উপভোগের অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। শামীম ইকবাল, সময় সংবাদ। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পাহাড় ধসে রাঙামাটিতে 6 সেনা সদস্য সহ 24 জনের মৃত্যু। চট্টগ্রাম বান্দরবানে প্রাণ গেল আরো 14 জনের। টানা বর্ষণে বিস্তীর্ণ এলাকা প্লাবিত, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। রাজধানীতে বৃষ্টি থেমে গেলেও এখনো বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা। দুর্ভোগ চরমে, পানিতে ভাসছে চট্টগ্রাম। ব্যবসা বাণিজ্যে স্থবিরতা। নদীতে নির্দিষ্ট স্থানের নির্দেশক না থাকায় অনুমানের ওপরই চলছে নৌযান। ঘটছে দুর্ঘটনা। ঈদের সময় ঝুঁকি বাড়ার আশঙ্কা। লঞ্চ মালিকরা দুষছেন বিআইডব্লিউটিএ কে। ঈদে ঘরমুখ মানুষের জন্য চলছে ট্রেনের আগাম টিকিট বিক্রি। 22 জুনের টিকিটের জন্য কমলাপুর রেল স্টেশনে উপচে পড়া ভিড়। ফাঁকা বাস কাউন্টারগুলো। এবং ঈদকে সামনে রেখে বেড়েছে জামদানি শাড়ির চাহিদা। ব্যস্ত সময় পার করছেন রূপগঞ্জের তাঁতিরা। ন্যায্য মজুরি না পাওয়ার অভিযোগ। দর্শক, এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।